আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, আউলিয়াত বাজার দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি। সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের আমাদের জীবনে কৃষির পরিধি কৃষি নিয়ে আজ আলোচনা করব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের জীবনে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদাগুলো মেটানোর প্রায় সকল উপকরণ আমরা কৃষি থেকে সরবরাহ করি বা কৃষি থেকে পেয়ে থাকি। এছাড়া অন্যান্য পণ্য ও সেবা ক্রয়ের অর্থ কৃষির যোগান দেয়। খাদ্য আমাদের যে প্রধান মৌলিক চাহিদা, যেমন খাদ্য, বস্ত্র, অন্ন, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্যের চাহিদাগুলো পূরণে আমাদের জীবনে কৃষি তাই ব্যাপক ভূমিকা রাখে। কৃষির অন্তর্ভুক্ত বিষয়গুলো যেমন ফসল, পশু পাখি, মৎস্য বনায়ন নিয়ে কৃষির পরিধি। কৃষির পরিধি ও পরিসর নিয়ে আলোচনা করব। কৃষির পরিধি ও পরিসর নিয়ে আলোচনা করব। কৃষি একটি আধুনিক এবং সম্মানজনক পেশা, কারণ এর মাধ্যমে মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো হয়। মানুষের মৌলিক চাহিদা বলতে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাকে বুঝে থাকি। তাই সঙ্গত কারণে কৃষির পরিধি ব্যাপক। খাদ্য উৎপাদন, পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ ও বনায়ন কৃষিকে অন্তর্ভুক্ত বিষয়। কৃষি আমাদের খাদ্য যোগান দেয়। ধান, গম, আলু, ভুট্টা, শাকসবজি পাই। কাঠ, বাঁশ, শন, গোলপাতা ইত্যাদি থেকে আমরা গৃহ নির্মাণ সামগ্রী পেয়ে থাকি। বাঁশ, খড়, গবাদি পশুর গোবর, গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি। কাঠ ও আখের ছোবড়া, বাঁশ ইত্যাদি থেকে আমরা কাগজ পাই বা পেয়ে থাকি। আমলকি, হর্তুকি, থানকুনি, বাসক ইত্যাদি থেকে আমরা ওষুধ পাওয়া যায়। দুধ, মাংস, ডিম, পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা পেয়ে থাকি। তাই এসবই হলো কৃষি। খাদ্য উৎপাদন এবং বস্ত্র বাসস্থানের উৎপাদন সরবরাহ করে থাকে কৃষক। কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর। তাই কৃষির উন্নয়ন হলো দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। আমাদের এই মৌলিক চাহিদাগুলো মেটানো হয় বিভিন্ন ফসল উৎপাদন, পশু পাখি প্রতিপালন, মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে। বিভিন্ন ফসল বলতে মাঠ ফসল যেমন দানা, তেল, আঁশ, পানীয়, ডাল ও উদ্যান জাতীয় ফসলকে বোঝানো হয়। পশু পাখি প্রতিপালন বলতে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু
পালন, হাঁস মুরগি পালন, পশু খাদ্য উৎপাদনকে বোঝায়। মৎস্য চাষ বলতে বদ্ধ ও মুক্ত জলাশয়ে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জাতের মাছের চাষকে বোঝানো হয়। আর বনায়ন বলতে প্রাকৃতিক বনায়ন এবং সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নকে বোঝানো হয়। এখন আমি ফসল, মৎস্য ও পশু পাখি বনায়ন সম্বন্ধে পর্যায়ক্রমে আলোচনা করব। ফসল, বনায়ন, ফসল, মৎস্য, পশু পাখি ও বনায়ন নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। ফসল উৎপাদন কৃষি কর্মকাণ্ডের মূল ভিত্তি। প্রথম পয়েন্ট হলো কি? ফসল। ফসল উৎপাদনের কৃষি কর্মকাণ্ডের কি মূল ভিত্তি? মানুষের খাওয়া ও পড়া অর্থাৎ বেঁচে থাকার ফসল উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চাষের উপর ভিত্তি করে ফসলকে প্রধানত দুভাগে ভাগ করতে পারি। একটা হলো কি মাঠ ফসল, একটা হলো কি উদ্যান কি ফসল। ফসলকে আমরা দুভাগে ভাগ করতে পারি, দুটি ভাগে ভাগ করা যায়। এক, মাঠ ফসল ও দুই, উদ্যান ফসল। উদ্যান ফসল, মাঠ ফসল কি? মাঠ ফসল হলো, মাঠ ফসলের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি। ধান, গম, ভুট্টা হলো দানাজাতীয় ফসল। দানাজাতীয় ফসল মানুষের প্রধান খাদ্য। দানাজাতীয় ফসল আমাদের শর্করা যোগান দেয়। মসুর, মাসকলাই, মুগ ইত্যাদি ডাল জাতীয় ফসল আমিষ সরবরাহ করে থাকে। তেল জাতীয় ফসলের মধ্যে রয়েছে তিল, সরিষা, তিসি, সূর্যমুখী ইত্যাদি। এসব ফসল আমাদের খাদ্যের স্নেহজাতীয় উৎপাদনকে সরবরাহ করে থাকে। পাট হচ্ছে আঁশ জাতীয় ফসল। পাট আমাদের প্রধান অর্থকরী ফসল। পানীয় জাতীয় ফসল হচ্ছে চা, কফি। উদ্যান ফসল সম্বন্ধে এখন আলোচনা করব। উদ্যান ফসল হলো সারা বছরই কৃষকেরা উদ্যান ফসল উৎপাদন করে থাকে। উদ্যান ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, ফুল, মশলা ইত্যাদি। লাউ, সিম, সূর্যমুখী, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ইত্যাদি শীতকালের যে প্রধান সবজি। চাল কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, কুচু, পটল, করলা ইত্যাদি গ্রীষ্ম ও বর্ষাকালের সবজি। ফসলের মধ্যে আম, কাঁঠাল, লিচু, জাম ইত্যাদি উল্লেখযোগ্য কি মৌসুমী কি ফসল। আবার পেঁপে, নারিকেল, কলা ইত্যাদি সারা বছরই পাওয়া যায়। এজন্য সারা বছর যে সমস্ত ফসল আমরা উৎপাদন করতে তাকে বলা নিরপেক্ষ ফসল বলা হয়। শাকসবজি ও ফল থেকে আমরা বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ পেয়ে থাকি। সুতরাং বলা যায় ফসল উৎপাদনের মাধ্যমে আমরা বেঁচে থাকার জন্য প্রায় সকল খাদ্য উৎপাদনকে পেয়ে থাকি। এখন আমি মৎস্য সম্বন্ধে আলোচনা করব।
মাছ আমাদের রূপালী সম্পদ এবং আমিষের প্রধান কি উৎস। প্রাণীর আমিষের সিংহভাগ 60% আমরা কি মাছ থেকে পেয়ে থাকি। মাছ আমাদের প্রিয় খাদ্য, তাই আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের মাটি ও পানি মাছ চাষের জন্য উপযোগী। এদেশের চাষযোগ্য মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, সিলভার কার্প, ঘাস কার্প, সরপুঁটি, তেলাপি ইত্যাদি উল্লেখযোগ্য মাছ। বাংলাদেশ থেকে চিংড়ি সহ অনেক প্রজাতির মাছ বিদেশে কি রপ্তানি করা হয়। বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মাছ চাষের অনেক প্রযুক্তি বের করেছেন। এসব প্রযুক্তির বিস্তার ঘটার ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমাদের দৈনন্দিন মাথাপিছু মাছের চাহিদা প্রায় 56 গ্রাম। তবে আমাদের দৈনিক মাথাপিছু প্রায় 52 গ্রাম আমরা মাছ থেকে পেয়ে থাকি। এখন পশু পাখি সম্বন্ধে আলোচনা করব। পশু পাখি কৃষি কর্মকাণ্ডের বিরাট অংশ জুড়ে রয়েছে পশু পাখির প্রতিপালন। পশু পাখি ছাড়াও ফসল উৎপাদন ও পুষ্টির কথা কি ভাবা যায় না। গৃহপালিত পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি অন্যতম। তোর মধ্যে গরু, মহিষ হাল চাষ ও বারবাহী হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে যান্ত্রিক শক্তি পশু পাখির স্থান দখল করে থাকলেও এখনও কিন্তু পশু পাখির প্রয়োজনীয়তা কিন্তু শেষ হয়ে যায়নি। কৃষকেরা হাল চাষে গরু, মহিষ ব্যবহার করে ব্যাপকভাবে পাড়াগাঁয়ের পণ্য আনা নেওয়ার কাজেও কি গরু, মহিষের কি গাড়ি, গরু, মহিষ, ছাগল, ভেড়া পালন করে আমরা কি দুধ ও মাংস কি পাচ্ছি। অন্যদিকে হাঁস, মুরগি, কবুতর, তিতির এগুলো পালন করে আমরা কি মাংস এবং ডিম পাচ্ছি। এখন বনায়ন ও বন সম্বন্ধে আলোচনা করছি। বনায়ন ও বন। বনায়ন বন গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা বন বলে থাকি। আর যে পদ্ধতিতে বন তৈরি করা হয় তাই হলো কি বনায়ন। আমরা জানি প্রাণী ও উদ্ভিদের মধ্যে কি নিবিড় সম্পর্ক রয়েছে। গাছপালা থেকে আমরা অক্সিজেন প্রয়োজনে আমাদের অক্সিজেন আমরা পেয়ে থাকি। কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কি গ্রহণ করে, আবার প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন উদ্ভিদ গ্রহণ করে। কাজেই প্রাণীকে বেঁচে থাকতে হলে গাছপালাকে বাঁচাতে হবে। কোনো দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট আয়তনের 25% বনায়ন থাকা প্রয়োজন। বনে বিভিন্ন ধরনের পশু পাখি, কীটপতঙ্গ থাকে। বনায়নের মাধ্যমে একদিকে কাঠ ও জ্বালানির চাহিদা পূরণ করে এবং অন্যদিকে পরিবেশকে কী করে ভারসাম্য রাখে। আর এতক্ষণ পর্যন্ত আমি 7ম শ্রেণীর ছাত্রদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের আমাদের জীবনে কৃষি যে প্রয়োজনীয়তা ব্যাপক সে সম্বন্ধে আমি আলোচনা করলাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। আর মহামারী সর্বশেষে তোমাদের জন্য নির্দেশ হলো, মহামারী করোনার সময়
তোমরা নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে এবং সবসময় মাস্ক এবং পরিধান ব্যবহার করবে। আর তোমরা যেহেতু শীতের সময় মহামারী করোনার প্রকোপ বেশি, এই জন্য সবসময় তোমরা বাইরে থেকে প্রয়োজনে বাইরে থেকে যেতে যাওয়ার পরে যদি বাড়িতে আসার সময় আসার পরে তোমরা ডেটল বা সাবান দিয়ে নিজেকে জীবাণুনাশক করবে এবং হাত ধুয়ে এই বলে তোমাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে সমাপ্তি করছি।